ধূসরকে শাস্তি হিসেবে যা দিয়েছিলাম তা হল আমার সাথে 2 মাস কোনো যোগাযোগ রাখতে পারবে না, আমাদের বাড়িতে আসতে পারবে না, ফোন দিতে পারবে না, লুকিয়েও কোনো খোঁজ নিতে পারবে না। আমি অসুস্থ হয়ে পড়লেও সে আসতে পারবে না। মোট কথা, আমার ব্যাপারে কোনো কিছুই উনি জানার চেষ্টা করতে পারবেন না। অবশ্য নিকিতা মা আর শ্বশুর মশাইয়ের বেলায় এই শর্ত প্রযোজ্য নয়। শুধু চাইছিলাম ধূসর আমার শূন্যতাটুকু বুঝতে পারুক। সবকিছু ভালোই ভালোই চলছে। রাতের বেলা আমি নিকিতা মাকে ফোন করলাম। উনি ধরেই আনন্দময় কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে? ভালো। বিকেলেই না কথা বললাম, এখন আবার জিজ্ঞেস করছ? তুই বুঝবি না। আমার চোখের সামনে রাখতে পারলে, দণ্ড চোখের দেখা দেখতে পারলে তবেই শান্তি পেতাম রে মা। আমি হেসে বললাম, এত টেনশন করো না। তোর বাবা তো পারলে এক্ষুনি গিয়ে নিয়ে আসে। সারাক্ষণ আরু আরু করে যান যায় অবস্থা। অফিসে গিয়ে 10 বার ফোন করবে আমায়। নিজে দিতে লজ্জা পায়। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন লজ্জা পায়? তার গুণধর পুত্রের জন্যই তো তুই এখানে আসিসনি তাই। ওহ, বাবাকে বলবে আমাকে ফোন দিতে, আমি নিজে কথা বলবো। আর তাছাড়া সমস্যা তো তার পুত্র করেছে, উনি কেন লজ্জা পাবে? মা হেসে বললেন, আচ্ছা। আমি মিনমিন করে জিজ্ঞেস করলাম, উনি কোথায়? কে কোথায়? ধূসরমানব ছাড়া আর কে? সে কাজ করে। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কি কাজ? কাঁথা সেলাই করে। আমি অবাক হয়ে বললাম, কাঁথা সেলাই? বাচ্চাদের? হুম। কোনো ভূত মাথায় চেপেছে আল্লাহ জানে। অফিস থেকে ফিরে খেয়েদেই কাঁথা সেলাইয়ের কাজে নেমেছে। তোর বাবাও সাহায্য করছে ছেলেকে। বাপ বেটা মিলে ভালোই সেলাচ্ছে। এদিকে আমি এই দৃশ্যটা কল্পনা করতে গিয়ে হেসে ফেললাম। ফ্লোরে বসে ধূসরমানব মেয়েদের মতো বাচ্চাদের কাঁথা সেলাই করছে। ইস, কি কেয়ারিং জামাই আমার। ওনার চেহারাটা নিশ্চয়ই দেখার মতো হয়েছে। উফর্নি, তুই খুব লাকি ছিলি বোন। এই লোকটা এমন কেন? ওনার আচার ব্যবহার সবকিছু বলে দিচ্ছে উনি আমাকে কতটা ভালোবাসেন, তবুও মুখ ফুটে কিছু বলছে না। এত মুখচোরা কেন উনি? দিনগুলো এভাবেই কাটছিল, একটু সুখ আর অনাবিল শূন্যতা নিয়ে। ধীরে ধীরে বেড়ে উঠছে আমার ভেতরে থাকা ছোট্ট প্রাণ, আমার সন্তান। একজন মায়ের কাছে এই বিষয়টা কতটা ভালো লাগার তা বলে বোঝানো যাবে না। কয়েকদিন পর আমি ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। তাও রাতের বেলা। আমি বিরক্ত হয়ে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে জ্বলজ্বল করা ধূসরের নামটা দেখতে পেলাম। কয়েক মুহূর্ত থম মেরে বসে থাকলাম। বাসার কারো কিছু হয়নি তো? এত রাতে ওনার ফোনই বা কেন? হাজার প্রশ্ন মাথায় নিয়ে উদ্বিগ্ন হয়ে ফোন রিসিভ করলাম। আমি কিছু বলার আগেই ওপাশ থেকে ধূসর তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে লাগল, হ্যালো হ্যালো, আরও বলছো? হ্যালো আরু, তুমি ঠিক আছো? আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? তুমি ঠিক আছো? ভালো আছো? কিছু হয়নি তো তোমার? আমার কি হবে? আমি ঠিক আছি। আপনি এরকম করছেন কেন? কি হয়েছে? তার আগে বলো তুমি সুস্থ আছো কিনা? আমি এবার বিরক্ত গলায় বললাম, উফ, থামবেন আপনি? নইলে রাখছি। এবার ধূসর থামলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। আমি প্রশ্ন করলাম, আপনি ঠিক আছেন? ধূসর ধরে আসা গলায় বলল, আমি ঠিক নেই। কি হয়েছে বলবেন তো? আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখলাম তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছ।
এমন কিছুই নয়, আমিও ঘুমাচ্ছিলাম আর ঠিক আছি। আমি এখন আসছি। আমি হতভম্ব হয়ে বললাম, কোথায়? তোমার কাছে। আপনি কি আমার শর্ত ভুলে গিয়েছেন? উনি রেগে বললেন, ওসব শর্ত বাদ দাও। তোমাকে আর দূরে রাখছি না। আমি আর কখনোই ফিরব না আপনার কাছে। আপনি শর্ত ভঙ্গ করতে চাইছেন। উনি ফোনের মাঝেই আমায় এমন ধমক দিল ন যে আমি কেঁপে উঠলাম। উনি গমগমে স্বরে বলতে লাগলেন, তোমার এসব শর্তটর্ত বাদ দাও। আমি ভুল করেছিলাম তাই ক্ষমাও চেয়েছি। তোমার কথা মেনে এতদিন ওই বাড়িতে থাকতে দিয়েছি। আমার সাথে একটা কথা বলা দূর, ফোন পর্যন্ত করনি, তোমার খোঁজ নেওয়ার কোনো স্কোপ রাখনি। আব্বু আম্মু পর্যন্ত তোমার খবরটুকু দেয় না, অবশ্য সেটা তোমার ইন্ধনেই। এভাবে কতদিন থাকা যায়? প্লিজ চলে এসো। আমি এক্ষুনি আসছি তোমার কাছে। তোমার কোনো কিছু হতে দেব না আমি, অর্নির মতো ফাঁকি দিতে দেব না। কিছুতেই নাসবাই আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করে কেন? আমি কি মানুষ না? আমার কষ্ট তোমরা কেউ বোঝার চেষ্টা করো না, মজা পাচ্ছ? এসব করে আমায় কষ্টে রেখে খুব আনন্দ পাচ্ছ, তাই না? আমি খানিক চুপ থেকে বললাম, কাঁদছেন কেন আপনি? আমি কাঁদছি না। মিথ্যা বলে লাভ নেই। আমি বুঝতে পারছি। উনি কথাটা এড়িয়ে গেলেন। শান্ত স্বরে বললেন, কি করছো? কিছু না। বারান্দায় আসতে পারবে? আমি অবাক গলায় বললাম, এত রাতে বারান্দায়? না বাবা, আমার ভয় করে। একটু আসো। আমি সন্দেহ নিয়ে বললাম, হঠাৎ বারান্দায় আসতে বলছেন কেন? তোমাকে দেখব। বাসার গেট বন্ধ, অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে আছি। আমি কম্পিত কণ্ঠে বললাম, আপনি আমার বাসায়? হুম। রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমার বারান্দা বরাবর। আপনি পাগল? এত রাতে রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন? ওহ গড! আমি এক প্রকার দৌড়ে বারান্দায় গেলাম। রাস্তার ওপাশে একটা গাড়ি দাঁড় করানো। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় একটা অবয়বকে দেখা যাচ্ছে। ওটা ধূসর। গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। পরনে হাফ প্যান্ট আর টি শার্ট, পায়ে স্যান্ডেল। আমি বললাম, দেখেছেন আমি ঠিক আছি, এবার বাসায় চলে যান। উনি দূর থেকে এক দৃষ্টিতে আমাকে দেখেই চলেছেন। আমি অস্বস্তিতে গাঁট হয়ে আছি। আমাকে অবাক করে দিয়ে উনি ফোনের ওপাশ থেকে বলে উঠল, ভালোবাসি তোমাকে খুব। কি বললেন? ভালোবাসি অর্নির বোনটাকে। আকাশে আজ চাঁদ নেই, তারা নেই। দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে রাতের আধার। ঢাকা শহরের ব্যস্ত মানুষজন ঘুমে বিভোর। তার মাঝে জেগে আমি আর ধূসর। কিশোরী বয়সের প্রেমের মতন রাস্তায় দাঁড়িয়ে ভালোবাসার আদান প্রদান করা হচ্ছে। এই মুহূর্তটা খুব উপভোগ্য। আমার জীবনের অন্যতম সেরা রাত বোধ হয় এটাই। লোকটা আমায় ভালোবাসে। আমাকে হারিয়ে ফেলার ভয় এত রাতে ছুটে এসেছে এখানে। তাকে কি আর ফিরিয়ে দেওয়া যায়? এভাবেই নানা অভিযোগের পালা শেষ করে আমি ফিরে গিয়েছিলাম ধূসরমানবের সাথে। তারপর আমাদের সুখের একটা সংসার। অর্নির স্মৃতি, নিকিতা মা, শ্বশুর মশাই সবাইকে নিয়ে আমার ভালো থাকার চেষ্টা। সবকিছু সুন্দর মতোই এগুচ্ছিল। আগে না বুঝলেও এখন বুঝতে পারি ধূসরের পক্ষে সত্যি ওই দিনগুলোতে আমাকে মেনে নেওয়া কষ্টকর ছিল, স্বাভাবিক ছিল খারাপ ব্যবহার করাটা। কিন্তু প্রতিদান হিসেবে সে আমাকে এত ভালোবাসা দিয়েছে যার ফলে তাকে ছাড়া বেঁচে থাকাটা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিবার সবসময় আমাদের ভালোর জন্যই সবকিছু করে।
আজ যদি ধূসরকে ছেড়ে দিতাম বা অন্য জায়গায় বিয়ে করতাম তাহলে হয়তো আমি এই ভালোবাসাটুকু উপভোগ করতে পারতাম না। আমার প্রেগন্যান্সি টাইমে ধূসরের মতো কেয়ার কেউ করেনি। আমাকে খাইয়ে দেওয়া, অসুস্থ হলে সেবা করা, মুড সুইংয়ের সময় আমার তিক্ত মেজাজ এবং বাজে গালাগালিও বেচারা হজম করেছে হাসি মুখে। প্রায়ই বমি সামলাতে না পেরে ওনার গায়ে বমি করতাম আর তিনি কত সুন্দরভাবে হাসি মুখে সেগুলো পরিষ্কার করে আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ত। মাথা আঁচড়ানোর কাজটা পর্যন্ত উনি করে দিত। নিকিতা মা এগুলো দেখে আড়ালে হাসত আর আমি মজা নিতাম। উনি রেগে গিয়ে বলতেন, হাসাহাসির কিছু নেই আম্মু। আমি তোমার পেটে থাকাকালীন আব্বুও তোমাকে এভাবে যত্ন করত। মা বলতো, কে বলেছে তোকে? আব্বু। মা লজ্জা পেয়ে চলে যেতেন। কিন্তু পরে আবার ঠিকই হাসতেন ধূসর মানবের কাণ্ড দেখে। একদিন উনি আমার চুলে বিনুনি করে দিতে দিতে অফিসের কি সব মজার মজার কথা বলছিল। কোনো কলিগের প্রেম বিষয়ক কাহিনী। ধূসর আমাকে বললেন, আচ্ছা আরু, তুমি তো আমাকে ভালোবাসি বলনি। অথচ অর্নি দিনে 10 বার এই কথাটা বলতো। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি মজা করে বললাম, অর্নি আমায় বলতে মানা করেছে। কেন? মানা করবে কেন? কারণ আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন। উনি চুপ করে গেলেন। গম্ভীর চেহারা করে মাথা নুয়ে চুল বাঁধতে লাগলেন। আমি উঠে ওনার কোলে বসে পড়লাম। তারপর গাল টেনে ধরে বললাম, ভালোবাসি এই ধূসর মানবটাকে, যার হৃদয়ের ধূসররঙা জায়গাটা শুধুই আরুনির। উনি ছলছল চোখে আমার দিকে তাকালেন। ক্ষীণ কণ্ঠে বললেন, হৃদয়ের বুঝি রং হয়? হ্যাঁ হয়তো। এই যে, আপনার হৃদয়ের দুটো অংশ, লাল আর ধূসর। লালরঙা অংশটার অধিকারিণী অর্নি, ধূসররঙা অংশটা আরুনির। তারপর অনেকটা সময়, অনেকগুলো দিন কেটে যায়। আমার ডেলিভারির সময়ের কিছুদিন আগে। ধূসর সেদিন অফিসে গিয়েছিল কোনো জরুরি কাজে। সকালের দিকে দুবার বমি হলো আমার। সেই খবর ধূসরকে দিতেই উনি ফোন করে আমাকে কিছুক্ষণ ঝেড়ে ফেললেন। রেগে একাকার সে। কেননা আমি অতিরিক্ত টক খেয়ে পেট ব্যথা বাঁধিয়েছি। যদিও বিষয়টা অতটা গুরুতর ছিল না, কিন্তু ধূসর খুবই সিরিয়াসলি নিল। কতটা ভালোবাসে সেটাও বুঝিয়ে দিল। হাজারো কথা আর বাক্যব্যয় করে রাগ করে ফোন রেখে দিল উনি। সারাদিন আর খোঁজ নেই ওনার। বিকেলের দিকে আবারও কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোন এলো। ভাবলাম মশাইয়ের বুঝি রাগ ভেঙেছে। খুশি খুশি মনে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ বলে উঠল, এই ফোনটা যার তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। ওনার অবস্থা খুব আশঙ্কাজনক, অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। ধারণা করা হচ্ছে উনি আর বাঁচবেন না। আপনি যদি ওনার পরিচিত হন তাহলে খুব দ্রুতই অ্যাপেলো হসপিটালে চলে আসুন। ফোন কেটে গেল। আমি মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম। একজন ডাক্তার এতটা নিষ্ঠুরভাবে কিভাবে এতগুলো কথা বলতে পারল? সেদিনে এই ঘটনার পর আমার আর কিছুই মনে নেই। প্রতি মুহূর্তে কিছু একটা শূন্যতা গভীরভাবে অনুভব করছিলাম। সে আর নেই এই কথাটা আমার মনমস্তিষ্ক মেনে নিতে পারছিল না। আমার যখন জ্ঞান এলো তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। মাথায় পাশে নিকিতা মা। আমি চোখ খুলতেই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, ঠিক আছিস তুই? এভাবে পড়ে গেলি কি করে? খাওয়া দাওয়ার এত অনিয়ম করিস যে? আমি ডুকরে কেঁদে উঠলাম। মা হতভম্ব হয়ে গেল। বারবার জিজ্ঞেস করতে লাগল কি হয়েছে, আমি কিছু বলতে পারছিলাম না। শব্দ বেরুচ্ছিল না গলা দিয়ে। অনেক কষ্ট করে শুধু বলতে পারলাম, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে মা। কার? ধূসরের।
মা অবিশ্বাস ভরা চাহনিতে আমার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই আমি বিছানা থেকে নেমে মাকে নিয়ে বেরিয়ে এলাম বাসা থেকে। আসার পথে বাবাকেও ফোন করলাম, আব্বু আম্মুকেও খবর পাঠালাম তারা যেন দ্রুত হাসপাতালে পৌঁছে। নিজেকে সামলাচ্ছিলাম খুব কষ্টে। এই অবস্থায় আমাকে ভেঙে পড়া চলবে না। নিজের জন্য, ধূসরের জন্য, আমার সন্তানের জন্য হলেও শক্ত থাকতে হবে। এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। হাসপাতালে পৌঁছে 3 তলায় পৌঁছালাম লিফটে করে। লিফট থেকে বেরুতেই করিডোরে আব্বু আম্মু আর বাবাকে দেখতে পেলাম। আমি এক প্রকার দৌড়েই সেদিকে ছুট লাগালাম। আব্বু আমাকে ধরে রাখলেন। আমি অনেক কষ্টে কান্না আটকালাম। সবার মুখ থমথমে আর ভীষণ চিন্তিত। ভেতরে ডাক্তাররা ধূসরকে দেখছেন। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। আধ ঘন্টা অপেক্ষা করার পরে ডাক্তার বেরিয়ে এলেন এবং জানালেন ওনার পাঁজরের হাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে বাঁ হাত আর পায়ে আঘাত পেয়েছে। মাথায়ও আঘাত আছে। কিভাবে এসব হলো কেউ বলতে পারল না। অ্যাক্সিডেন্টের পর ধূসরকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হসপিটালে নিয়ে আসে। আপাতত এটুকুই তারা জানে। ধূসর মানবের জ্ঞান ফিরলেই অ্যাক্সিডেন্টের ঘটনা ভালোভাবে বোঝা যাবে। তাছাড়া অনেক ব্লিডিং হওয়ার কারণে সমস্যাটা গুরুতর। আব্বুর সাথে ধূসরের ব্লাড গ্রুপ ম্যাচ করাই আব্বু ওনাকে রক্ত দিল না। সারা রাত আর জ্ঞান এলো না ওনার। তবুও আমার স্বস্তি। ফোন করে ডাক্তারটা যেভাবে বলছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এসব কি? একজন মৃতপ্রায় মানুষকে চিকিৎসা না করে মৃত বলে দেওয়াটা কতটা জঘন্য মানসিকতার পরিচয় বহন করে তিনি বোধহয় সেটা জানে না। এই কাজটা নাকি নিউইয়র্ক ডাক্তার করেছেন। আমি ভীষণ বিরক্ত হলাম এই ঘটনা শুনে। ওই ডাক্তারকে সামনে পেলে চড়িয়ে দাঁত ফেলে দেব এমন একটা ভাব। আম্মু অনেক কষ্টে আমার মুখ বন্ধ করার চেষ্টা চালালেন, তাও আমার অশ্রাব্য গালিগালাজ বন্ধ হল না। পরে অবশ্য ওই ডাক্তারের হয়ে হসপিটাল কর্তৃপক্ষ ক্ষমা চান। ধূসরের জ্ঞান এলো সকালে। ডাক্তার চেক আপ করে জানালেন উনি মোটামুটি ঠিক আছেন, তবে 1 মাস ফুল বেডরেস্টে থাকতে হবে। হসপিটালেও কয়েকদিন কাটাতে হবে। সবাই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ডিভানে বসে রইলাম। ধূসরের সাথে এখন পর্যন্ত একটা কথাও বলিনি। কেন বলবো? সে নাকি আমার উপর রাগ করে বাড়ি আসার পথেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। একটা মাইক্রোবাসের সাথে ওনার গাড়ি ধাক্কা খায় প্রচণ্ডভাবে আর উনি গুরুতর আহত হন। এই কথা শুনে আমি সেই কখন থেকে গাল ফুলিয়ে বসে আছি। কান্না পাচ্ছে আমার। 2 দিন ধরে বক্ষপিঞ্জরের খাঁচায় আটকে রাখা কষ্টগুলো একসাথে বেরিয়ে আসতে চাইছে। আমি ডুকরে কেঁদে উঠলাম। ধূসর শুয়ে থেকেই কাপা গলায় আস্তে করে বলল, কাঁদছ কেন আরু? ওনার কণ্ঠ শুনে মাথায় রক্ত চড়ে গেল আমার। ন্যাকা। কাঁদছ কেন আরু? যেন জানে না কেন কাঁদছি। আমি ভীষণ রেগে বলে উঠলাম, একদম চুপ। একটা কথাও বলবেন না আমার সাথে। হয়েছেটা কি আরু? মুড সুইং হচ্ছে? আমাকে বলো। আমি তেড়ে উঠলাম। বললাম, মুড সুইং? আমাকে দেখে আপনার এরকম মনে হচ্ছে? খেয়েছ? এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো হল। এই লোকটা কি পাগল? হাত পা হাড্ডিগুড্ডি ভেঙ্গে পড়ে আছে বিছানায় আর আমাকে জিজ্ঞেস করছে খেয়েছি কিনা। অদ্ভুত। প্রচণ্ড রাগে আমি তখন কাঁপছি। উনি ক্ষীণ কণ্ঠে বললেন, এত রাগারাগি করে না সোনা, আমাদের বেবিটার ক্ষতি হবে। আমি ফোঁপাতে ফোঁপাতে বললাম, এই কথাটা একবারও ভেবেছেন আপনি?
তাহলে আমার সাথে রাগ করে এত জোরে গাড়ি চালাতেন না। আসলে আমার তখন মাথা ঠিক ছিল না। রাগ হচ্ছিল খুব। অতিরিক্ত রাগ মানুষের ধ্বংসের কারণ। আপনি যতবারই রাগারাগি করেন ততবারই কিছু না কিছু ঘটেই। আচ্ছা আচ্ছা, আর এরকম করব না হ্যাপি। আমি বললাম, সত্যি তো? হুম। উনি ইশারা করে কাছে ডাকলেন আমায়। আমি এগিয়ে গিয়ে বেডের সাইডে রাখা টুলের উপর বসলাম। ওনার হাতে পায়ে প্লাস্টার করা। ডান হাত দিয়ে আমার গাল ছোঁয়ার চেষ্টা করলেন। ফলে হাতে খানিকটা ব্যথা পেয়ে উফ করে চেঁচিয়ে উঠলেন। আমি রেগে তাকালাম। নড়াতেই পারেন না আবার ঢং। ডাক্তার এসে দেখে গেলেন ওনাকে। বাসা থেকে খাবার দাবার নিয়ে আসা হলো। ধূসর আর মা মিলে আমাকে বাসায় পাঠিয়ে দিতে চাইল, কিন্তু আমি গেলাম না। কান্নাকাটি করে মায়ের সাথে রয়ে গেলাম। 5 দিন পর ধূসরকে বাসায় নিয়ে আসা হলো। মূলত আমার জন্যই। কারণ হসপিটালের ওইরকম পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না আর ধূসরকেও ছেড়ে আসছিলাম না। তাই এক প্রকার রাগারাগি করেই উনি ঠিক করলেন যে বাসায় চলে আসবে। ওনার কথাই কথা, আমাকে ধমকিয়ে সারা। তাই আমিও আর কিছু বলিনি। ধূসর লোকটা যে আমার অস্তিত্বের সাথে মিশে আছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারি ওই দুর্ঘটনায় পর। জুন মাসের তপ্ত গরমে চারদিক বিষণ্ণতার চাদরে ছেয়ে আছে। বারান্দায় বসে বাইরে দৃষ্টি মেললেই দেখা যায় ব্যস্ত নগরীর, ব্যস্ত মানুষের আনাগোনা। সবাই ছুটে চলছে। দুদণ্ড এদিক ওদিক তাকানোর সময়ও যেন নেই কারোর। বাতাসের সঙ্গে ভেসে আসে মন খারাপের খবর। মেঘেরা দল বেঁধে হারিয়ে যায় দূরে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। শাশুড়িমা এসে পেছনে দাঁড়ায়। আমার হাতে ভেজা তোয়ালেটা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঢুকে যান ঘরে। আমি দড়িতে তোয়ালেটা মেলে দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি ধূসর আস্তে ধীরে উঠে বসার চেষ্টা করছে। নিকিতা মা ঘরে নেই, হয়তো রান্নাঘরে গিয়েছে আর এই লোকটা আবারও পাগলামি শুরু করে দিয়েছে। আমি ওনাকে গিয়ে ধরলাম। রেগে বললাম, সমস্যাটা কি আপনার? হাত পা ভেঙেও ক্ষান্ত হননি? বকছ কেন? তা নয়তো কি আপনাকে আদর করব? উনি মুখটা বিকৃত করে বললেন, ওফ পিঠে ব্যথা পাচ্ছি। আমি উদ্বিগ্ন হয়ে ওনাকে বালিশে হেলান দিয়ে শুইয়ে দেওয়ার চেষ্টা করলাম। উনি চোখ দুটো বন্ধ করে রইলেন। ডান হাতটা টেনে আমাকে নিজের পাশে বসালেন। তারপর কাঁধে মাথা রেখে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, খেয়েছিলে দুপুরে? খেয়েছি। কথাটা মিথ্যা বললাম। কারণ আমি খাইনি। ওনার এই অবস্থায় খাবার আমার গলা দিয়ে নামতে চায় না। মাও আমাকে জোর করে খাওয়াতে পারে না। যদিও এই সময়ে এটা ঠিক নয়। মিথ্যা বলে লাভ নেই। যাও খাবার নিয়ে আসো। আমি খাইয়ে দেব। আপনি কিভাবে খাওয়াবেন? নিজেই খেতে পারেন না আবার অন্যকে। এত কথা কেন বলো আরু? বিরক্ত হলে আমি চুপ করে আছি। নো প্রবলেম। ধূসর নিকিতা মাকে ডেকে খাবার আনতে বললেন। তারপর নিজে সামনে বসে থেকে খাওয়ালেন আমায়। রাতে ঘুমাতে গিয়ে কোনো কারণ ছাড়াই আরও এক দফা ঝগড়া করে ফেললাম। এক পর্যায়ে আমি ঝগড়ায় হেরে গেলাম। ওনার সাথে না পেরে আমি প্রচণ্ড রাগে কেঁদে দিল ম। ঠিক করলাম এই লোকের সাথে এক বিছানায় ঘুমানো তো দূর, এই ঘরেই থাকব না আমি বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে আসতে নিলেই উনি একটা ছোট্ট চিৎকার দিয়ে চোখ মুখ কুঁচকে ফেললেন। আমি ভয় পেয়ে ওনাকে ধরে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলাম, কক কি হয়েছে আপনার? এই, বলুন না কি হয়েছে।
ধূসর চোখজোড়া খুলে ডান হাতে আমাকে চেপে ধরলেন নিজের সাথে। তারপর প্রগাঢ় এক চুমু খেলেন আমার ঠোঁটে। জলহস্তির মতো শক্তি ওনার। আমি ঠেলে সরাতে পারছিলাম না। বেশ কয়েক মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বাঁকা হাসলেন। হাঁপাতে হাঁপাতে রাগী স্বরে বললেন, কেমন লাগল? আমি রাগে ঠোঁট মুছতে মুছতে বললাম, থাকব না আমি এই ঘরে। যাচ্ছি আমি। কথাটা বলতে দেরি ওনার চুমু থেরাপি দিতে দেরি নেই। আমি ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে নামতে নিলেই উনি চেঁচিয়ে বললেন, রাতে যদি আমি এই ভাঙ্গা হাত পা নিয়ে ফ্লোরে পড়ে যাই, রক্ত বেরিয়ে মরে যাই, তার জন্য দায়ী থাকবে তুমি। আমি হার্ট অ্যাটাক করে মরলেও তুমি দায়ী থাকবে। রাতে যদি ভূত এসে আমায় মেরে ফেলে তাহলেও তোমার দোষ। আমি একা ঘরে থাকতে ভয় পাই সেটা জেনেও তুমি এমন করেছ, জাস্ট মাইন্ড ইট। বলেই উল্টোদিকে মুখ করে বিছানায় শুয়ে পড়লেন। আমি দরজার কাছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ভ্রু দুটি আপনা আপনি কুঁচকে এলো। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল তো। এই লোকটা এত মরে যাওয়ার কথা বলে আমাকে ভয় দেখায় কেন? জানে না বুঝি আমার যে কষ্ট হয়। নির্দয় ধূসর মানব একটা। ছোট ছোট কেয়ার, একটুখানি প্রেম, সব মিলিয়ে দিনগুলো এবার ভালো মতোই কাটতে লাগল। দিনে দিনে আমাদের প্রেম গভীর থেকে গভীর হচ্ছে। ধূসরও ততদিনে সুস্থ হয়ে গিয়েছে। আশেপাশের সবকিছু, মানুষের স্বভাব, সবকিছু পাল্টেছে। আমাদের ঘরের রূপটাও পাল্টেছে। অর্নির ব্যবহৃত জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে ঘরটা। বরাবরই ওর পছন্দের জিনিসপত্র ইউনিক ছিল। আমার পছন্দ আবার ততটা ভালো নয়। কিন্তু এত সুখের মাঝে থেকেও মাঝে মাঝে আমি অর্নির শূন্যতা অনুভব করি। তখন কষ্টে বুক ভেঙে কান্না আসে। কিন্তু ধূসরের সামনে কাঁদি না। বেচারা তাহলে খুব কষ্ট পাবে। আমার এই বোনটাকে আমি আমার হৃদয়ের একটা অংশে খুব যত্ন রেখে দিয়েছি। আর ওর ভালোবাসাটাকে আগলে আমি বেঁচে আছি। এটাই নিয়তির কারুকাজ। কেউ পেয়েও পায় না, আর কেউ না চাইতেন পেয়ে যায় সবকিছু। সপ্তাহখানিক পর আল্লাহ তায়ালার অশেষ রহমতে সুস্থভাবেই আমার ছোট্ট সোনামণি পৃথিবীর আলো দেখল। ছোট্ট একটা ধূসর মানবী আমার কোলজুড়ে এলো। আমার ক্ষুদ্র জীবনটাকে পরিপূর্ণতা দান করল। মা হওয়ার আনন্দে আমি তখন সুখের ভেলায় ভাসছি। ধূসর তো পুরো হাসপাতালের সবাইকে মিষ্টি বিতরণ করেছিল। তারপর এলো বাচ্চাকে কোলে নিতে। উনি ঠিক করলেন তোয়ালে দিয়ে ওকে কোলে নেবেন না, নিজের সেলাই করা কাঁথাতেই কোলে নেবেন বলে সে কি ঝামেলা সিস্টারদের সাথে। ওনার এক কথা, আমি সবকিছু জীবাণুমুক্ত করে এনেছি, আপনি ওখানেই রাখুন আমার পিচ্চুনিকে। সিস্টার বেচারি অসহায় গলায় বললেন, আমাকে ডাক্তার বলে দিয়েছেন আপনার বাচ্চাকে যাতে কেয়ারফুলি রাখি, বাইরের জিনিসপত্র ইউজ যাতে না করি। উনি চেঁচিয়ে বলে উঠলেন, বাইরের জিনিস? কোনটা বাইরের জিনিস? এটা আমার নিজের হাতে তৈরি করা জিনিস। আর ধূসর কখনো পুরনো বাতিল জীবাণুযুক্ত জিনিস ইউজ করে না। সিস্টার এভাবে কিছুতেই ওনার কোলে দেবে না। ভীষণ বিরক্ত হয়ে বলল, তবুও স্যার আপনি বোঝার চেষ্টা করুন। ধূসর ওনাকে থামিয়ে দিয়ে বললেন, কিচ্ছু বোঝাতে হবে না। সিস্টার এবার বেশ বিরক্ত হল। বলল, এতে আপনার বেবিরই প্রবলেম হবে। এ কথা শুনে আমি ধূসরকে অনুরোধ করলাম এমন পাগলামো না করতে। ওনার পাগলামো দেখে সবাই হাসতে হাসতে খুন। তবু অনেক কষ্টে ওনাকে সবাই বুঝিয়ে সুঝিয়ে রাজি করাল। দুই পরিবারে যেন ঈদের মতো আনন্দ লেগেছে। এভাবে সবাইকে দেখতে খুবই ভালো লাগছে। এক পৃথিবীর সকল সুখ আমার সামনে তখন নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল।
হসপিটালে দুদিন কাটিয়ে পিচ্চুনিকে নিয়ে আমরা বাসায় চলে এলাম। তারপর জীবনটা আরো রঙিন হয়ে উঠল। আমার ছোট্ট ধূসর মানবীটা ছোট্ট হাত পা মেলে খেলা করে, মিটমিট করে আমাদের দেখে। এভাবেই মাস কয়েক কেটে গেল। নিকিতা মা সংসার সামলাতে ব্যস্ত, আমি ধূসর আর পিচ্চুনিকে সামলাতে ব্যস্ত। একদিন রাতে আমি পিচ্চুনিকে নিয়ে ঘুমিয়ে আছি, ধূসর বাইরে থেকে ফিরে এসে আমাদেরকে এই অবস্থায় দেখে আর ডাকল না। সোজা ফ্রেশ হয়ে এসে আমার পেছনে শুয়ে পড়ল। আমি তখন ক্লান্ত হয়ে ঘুমে মগ্ন। উনি আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে আমার নাকে মুখে সুরসুরি দিচ্ছেন। এতে আমার পাকা ঘুমটা ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর আবার ঘুম। হঠাৎই ধূসর নাকি সুরে ভয়াবহ কণ্ঠে আমার কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, এই আরু আরু। আমি উত্তর না দিয়ে চুপ করে মিটমিটিয়ে হাসছি। দ্বিতীয়বারও একইভাবে বলতে লাগল। আমি এবার ভয় পাওয়ার ভান করে বললাম, কে? ভূততত। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আমি যে আমার ভূত বাবাজিকে ভয় পাই না। ধূসর চিকম সুরে ভ্রু কুঁচকে বলতে লাগল, বড্ড সাহস তাই না? বড্ড সাহস। আমি তো আর ভীতু নই, তাই পাঙ্গা নিতে আসবেন না ভূত মশাই। আপনি হয়তো জানেন না আমি একলা নই। একলা নন, তাহলে কি দোকলা? অবভিয়াসলি মিস্টার ভূত মশাই। আমার সাথে আমার বোন অর্নি আছে, তার বোনকে ভয় দেখিয়ে আপনি পার পেয়ে যাবেন তা তো হতে পারে না। ধূসর ভাব নিয়ে বলল, তোমাদের দুটো বোনকে বোতলে করে আমার হৃৎপিণ্ডে ঢুকিয়ে রাখব, ওকে? দেন মজা বুঝবে। হা হা হাসালেন আমায়। সেই স্পর্ধা আপনার নেই মিস্টার। এই যে দেখুন, আমার কোলে আমার পিচ্চুনি আছে, আমার মেয়ে তার মাকে বাঁচাবে। উনি হুট করে উঠে বসে পড়লেন। ভ্রু কুঁচকে নাক টেনে বলতে লাগলেন, বাহ রে বাহ। পিচ্চুনিটা কি তোমার একলা নাকি? এতে বুঝি আমার কোনো অংশীদারিত্ব নেই? আকাশ থেকে বুঝি পিচ্চুনিটা এসে পড়েছে? হ্যাঁ সেটাই। উনি রেগে গেলেন। কি বললে? ওনার চিৎকারে আমি চুপ হয়ে গেলাম। ওনার রাগী কথাগুলো থেকে বাঁচার জন্য আমি মুখটা গম্ভীর করে বিষাদমাখা কণ্ঠে বললাম, আপনার ভূত ভূত খেলা বন্ধ হলে এবার দয়া করে একটু চুপ করুন ধূসর মশাই। উনি উদ্বিগ্ন হয়ে বললেন, কেন কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না। ভীষণ ক্লান্ত লাগছে। পিচ্চুনিটা এতক্ষণ কেঁদে কেঁদেই ঘুমিয়েছে, বেশি জোরে কথা বললে উঠে পড়তে পারে। ঘুমাবে? আপনি তো ভাঙ্গিয়ে দিল ন। এখন আর ঘুম আসছে না। ধূসর কিছু একটা ভেবেচিন্তে বললেন, চলো বারান্দায় যাই। আজ জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত দিয়ে আমি কি করব? জ্যোৎস্না খাবে, তোমার জীবনটাও ধূসর থেকে জ্যোৎস্নাময় হয়ে উঠবে। অর্নির ফেভারিট কাজের মধ্যে এটাও একটা, তুমি জানো। আমি আলতো হেসে ধূসরের গালে হাত রাখলাম। নিদারুণ এক অনুভূতি টের পেলাম মনের কোণে। একটু নয়, অনেক বেশিই ভালোবেসে ফেলেছি এই মানবটাকে। আমি ক্ষীণ কণ্ঠে বললাম, আমি ধূসরহীন জীবন চাই না, জ্যোৎস্নাময় জীবন তো এটাই যেখানে আমার ভালোবাসা আছে। আমি এখন ভালোবাসার মানুষটার সাথেই সুখে আছি, তাহলে কেন অন্য কিছু চাইব? ধূসর হাসল। চা করে নিয়ে আসি? হু। পিচ্চুনিকে দেখবেন, যাতে উঠে না যায়। আচ্ছা আচ্ছা। আমি রান্নাঘরে গিয়ে 2 কাপ চা করে নিয়ে এলাম। ঘরে এসে দেখি ধূসরমানব পিচ্চুনিকে নিয়ে খেলা করছে বিছানার উপর। ঘটনা বুঝতে পেরে আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম ওনার দিকে। উনি থতমত খেয়ে বললেন, ইয়ে মানে?
মানে করবেন না। আমি জানি আপনি ওকে ঘুম থেকে উঠিয়েছেন। বাচ্চাদেরকে এভাবে ঘুম থেকে জাগানো ঠিক নয়, আপনি জানেন না? ধূসর বলল, ভাবলাম আজ চন্দ্রবিলাস করব, তাই কন্যাকে সাথে নিয়েই করি। এটা বলতেই আমার গুণধর কন্যা হেসে হেসে বাবার কথায় সায় জানাল। ধূসর ওর গাল টেনে দিতেই খিলখিল করে হাসতে লাগল। বাপবেটির আহ্লাদীপনা দেখে আমি মুখ টিপে হাসছি। আমি কড়া চোখে মেয়ের দিকে তাকাতেই সে ঠোঁট ভেঙ্গে কেঁদে দিল। ধূসর আমাকে বিকট এক ধমক দিয়ে পিচ্চুনিকে কোলে করে বারান্দায় চলে গেল। মেয়ের কান্না থামানোর চেষ্টা না করে উনি দুনিয়ার হাবিজাবি কথা বলে চলেছেন আর ওর পিঠে হাত বুলাচ্ছেন। মেয়ে আমার এমনিতেই চুপ হয়ে গেল। এই লোকটা এত ফাজিল। সুযোগ পেলেই পিচ্চুনিকে ঘুম থেকে জাগানোর ফন্দি আটে। ওনার নাকি শান্তশিষ্ট বাচ্চা কাচ্চা পছন্দ নয়। বাচ্চারা থাকবে চঞ্চল, প্রাণবন্ত, উচ্ছল। কিন্তু এটা শুধু ওনার মেয়ের জন্যই শিরোধার্য। অন্য কারো বাচ্চা এমন হলে ধূসর প্রচুর বিরক্ত হন। এমনকি ফোনেও পিচ্চুনির কান্নার শব্দ রেকর্ড করে রেখে দিয়েছে। সময় সুযোগ পেলেই ওটা লাউডে দিয়ে বা মিউজিক বক্সে লাগিয়ে শুনেন। ওনার এই অদ্ভুত কর্মকাণ্ডে আমি প্রচুর বিরক্ত। অবশ্য আমার মেয়ে তার বাপের সব কর্মকাণ্ডই পছন্দ করে, যেমনটা অর্নি করত। মাঝে মাঝে মনে হয় আমার এই ছোট্ট পিচ্চুনির মাঝেই অর্নির বাস। সেই চোখ, সেই নাক, সেই অভ্যাসগুলো যা অর্নির মাঝে ছিল সবই আমি আমার মেয়ের মাঝে দেখতে পাই। এমনও হয় আদৌ? একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ধীর পায়ে হেঁটে বারান্দায় গেলাম। নিকষকালো অন্ধকার ধুয়ে মুছে দিচ্ছে মাথার উপরে থাকা বিশাল চাঁদটা। ধূসর মেয়েকে গান শোনাচ্ছে। এই লোকটা যে এত ভালো গাইতে পারে, তাও আবার রবিবাবুর গান, আমি সেটা জানতামই না। কি সুরেলা ওনার কণ্ঠ, কত আবেগ দিয়ে প্রতিটি লাইনকে জীবন্ত করে তুলেন, আমি বলে বোঝাতে পারব না। ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে দ্বীপের মতো গানের স্রোতে কে ভাসালে। যেন রে তুই হঠাৎ বেঁকে শুকনো ডাঙায় যাস নে থেকে, জড়াস নে শৈবালের জালে। তীর যে হোথা স্থির রয়েছে, ঘরের প্রদীপ সেই জ্বালালো, অচল রহে তাহার আলো। গানের প্রদীপ তুই যে গানে চলবি ছুটে অকুল পানে, চপল ঢেউয়ের আকুল তালে। রাতটা বারান্দায় মাদুর পেতে চন্দ্রবিলাস করতে করতেই আমরা তিনজন কাটিয়ে দিয়েছিলাম। ইলশেগুড়ি বৃষ্টিরাজির ছোঁয়া চোখে মুখে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। তখন ভোর হচ্ছে, আকাশ ভেঙে বৃষ্টি নামবে। আমি ধূসরকে ঘুম থেকে জাগিয়ে ঘরে নিয়ে এলাম। মেয়েকে বুকে জড়িয়ে ধরে উনি আবার সেই ঘুম দিল না। রাত জাগার ফল এটা। আমিও পাশে গিয়ে শুয়ে পড়লাম। মুহূর্তেই মাথা ভার করানো ঘুম এসে গ্রাস করল আমাকে। ঘুম ভাঙল বেশ বেলা করে। হাই তুলতে তুলতে উঠে বসলাম। ধূসর নেই পাশে, এমনকিও ঘরেও নেই। আমার পিচ্চুনিও নেই। গেল কোথায় বাপবেটি? ঘড়ির দিকে চোখ পড়তেই থমকে গেলাম। 10:30 বাজে। ও মাই গড! নিকিতা মা আর আব্বু কিসব ভাববে? আল্লাহ! আমি দ্রুত দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে এলাম। রান্নাঘরে মা আর বুয়া মিলে কুটনো কাটছে। সম্প্রতি পিচ্চুনি হওয়ার পরে বাবা বুয়া রেখে দিয়েছে যাতে আমাদের একটু সুবিধা হয়। আমাকে দেখে মা হেসে বললেন, ঘুম ভাঙল? টেবিলে বসো, খাবার দিচ্ছি। আমিও প্রত্যুত্তরে হাসি দিল ম। লজ্জামিশ্রিত কণ্ঠে বললাম, আসলে কাল রাতে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার গুণধর পুত্রই বলেছে তোরা রাতে জ্যোৎস্নাবিলাস করে সকালে ঘুমাতে গিয়েছিস। মানে? আরে এত লজ্জা পাচ্ছিস কেন?
নরমাল হ। আমি এবার জিজ্ঞেস করলাম, উনি কোথায়? আর ওকে নিয়েই বা কোথায় গেল বলেছে তোমাকে? হ্যাঁ, এই তো সামনের মাঠটাতে গিয়েছে। অনেকক্ষণ হলো তো। পিচ্ছিটাকে নিয়ে যাবার কি দরকার ছিল? কাঁদছিল। আমিই পাঠালাম, কিশমিশকেও নিয়ে গিয়েছে। আমি পানি খাচ্ছিলাম। মায়ের কথা শুনে বিষম উঠে গেল। মা এসে ধরল আমাকে, পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। এও সম্ভব? যার সাথে ওনার সাপেনেউলে সম্পর্ক তাকে নিয়ে কিভাবে বেরুল? আমি মাকে জিজ্ঞেস করলাম, সত্যি? হুম। কিশমিশকে তো দুচোখে দেখতে পারে না। উনিই আবার নিয়ে গেল। মা হেসে বললেন, গলায় বেল্ট বেঁধে ভদ্র সাজিয়ে নিয়ে গিয়েছে, আমাদের কিশমিশ যা ছটফট করে। হা হা। আচ্ছা, নাস্তা করেনি? আমি রান্না চাপাচ্ছি। আচ্ছা। মা রান্না বসাতে চলে গেলেন আর আমি নাস্তা করে বাসনপত্র ধুয়ে মাকে হাতে হাতে কিছু কাজ করে দিয়ে ঘরদোর গুছিয়ে ঘরে চলে এলাম। ধূসর মেয়েকে নিয়ে এখনো আসেনি। অলরেডি 2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি বারান্দার গাছগুলো ছেটে দিচ্ছিলাম। গেইটের দিকে চোখ পড়তেই ওনাদের দেখতে পেলাম। মেয়ে বাবার কোলে খিলখিলিয়ে হাসছে, এই প্রথম বাইরের হাওয়া খেলো, ভালো তো লাগবেই। কিশমিশের গলার বেল্টে লম্বা নাইলনের দড়ি বেঁধে সেটা হাতের মুঠোয় নিয়ে হেঁটে আসছে ধূসর মানব। বেচারা কিশমিশ ছাড়া পাবার জন্য কুইকুই করতেই তিনি ধমকে উঠলেন। আমি ওনাকে ডাকলাম। উনি উপরে তাকাতেই আমি চোখ রাঙিয়ে বললাম, তাড়াতাড়ি বাসায় আসুন। উনি আসছি বলে দ্রুত বাসার ভেতরে ঢুকলেন, আমিও নিচে নেমে এলাম। মেয়েকে আমার কোলে দিতেই আমি জিজ্ঞেস করলাম, কিশমিশকে ধমক দেন কেন এত? উনি বিরক্ত গলায় বললেন, ও লাফালাফি করে বেশি, এতক্ষণ জ্বালিয়ে খেয়েছে। শুধু চঞ্চলতা। আমি মিষ্টি করে বললাম, মা এত দৌড়াতে নেই, ও মা আমায় মুখ ভেঙচি দিল। বুঝতে পারছো কেমনে? আমি অবাক হয়ে বললাম, আপনি ওকে মা ডেকেছেন? হুম। তাতে কি হয়েছে? আমি বললাম, কিছু না। বেচারি শকট হয়েছে হয়তো। আসলে আপনি তো ওকে সহ্যই করতে পারেন না। দুষ্টামি করে বলেই ধমকাই, আমিও ওকে ভালোবাসি। হুহ। ওনার কথা শুনে আমি আর মা হেসে উঠলাম। মেয়েও হেসে উঠল। বাবা বাইরে থেকে এসে ধূসরমানবের কথা শুনে মুচকি হেসে বললেন, বুদ্ধি হয়েছে তাহলে। উনি রাগী স্বরে বললেন, আব্বু তুমিও। আমরা সবাই হাসিতে ফেটে পড়লাম। উনি রেগেমেগে মেয়েকে কোলে নিয়ে চলে গেলেন। আমি কিশমিশকে খাবার দিয়ে ঘরে চলে এলাম। ধূসর কিঞ্চিত রেগে আছে। ওনার কপালে চুমু দিতেই উনি বোকা বোকা কণ্ঠে বললেন, আমার কি সত্যিই বুদ্ধি নেই নাকি? আব্বু আমায় বোকা ভাবে। ড্যাম ইট। ওনার কথায় অট্টহাসিতে ফেটে পড়লাম আবারও। এভাবেই কাটতে থাকে আমাদের জীবন। আমাদের 2 পরিবারের সবাই ভালো আছে, অন্তত আমি ভালো আছি, ধূসর ভালো আছে তাই। নইলে অর্নির পরিণতির কথা মনে হলেই আব্বু আম্মু ভেঙ্গে পড়ে, অসুস্থ হয়ে পড়ে এখনো। আমি সবসময় বুঝাই, তাই ওরা নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। যেটা খুবই ভালো একটা বিষয়। তাছাড়া অনি রাতুলের সাথে বিদেশে পাড়ি জমিয়েছে কয়েক মাস হল। পুনম, ছোট মা, মেজমা সবার জীবন আগের মতোই স্বতঃস্ফূর্ত। নিকিতা মা, বাবা এখন চিন্তামুক্ত। তাদের পাগল ছেলেটা যে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাতেই তারা খুশি। আমিও আমার সংসারে সুখে আছি। তবুও কোথায় গিয়ে যেন আমি আটকে যাই, থমকে যাই। সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে হয়, অর্নি।
আমার সেই বোনটি যে আমার মতো কঠোর একটা মেয়েকে আবেগী প্রেমিকা বানিয়ে দিয়ে গিয়েছে, ভালোবাসা বুঝিয়েছে, সেই মেয়েটিকে আমি খুব মিস করি। ওর শূন্যতা কুড়ে কুড়ে খায়। ছেলেবেলার হাজারো পাগলামি, যেগুলো ধূসর জানে না, সেই সোনালি স্মৃতিগুলোর কথা মনে পড়লে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হয়। কেন ছেড়ে গেল সে? উত্তর দেয় না কেউ। আমার মেয়ে আমারই কপি, তবে স্বভাব অভ্যাস সব অর্ণির পেয়েছে। আমি বুঝতে পারি না এতটা মিল কারো সাথে কি করে হতে পারে। সে যখন মাম্মাম বলে ডেকে ওঠে তখন ওর কালো মিশমিশে চোখ দুটো অর্ণির মতোই ঝলকে উঠে, গালগুলো হেসে ওঠে। সেই হাসতেই প্রতিবার, প্রতি মুহূর্তে আমি আমার অর্ণিকে খুঁজে পাই। আমার গালে তো আর টোল পড়ে না, অর্ণির পড়ত। ধূসর নিজে তার মেয়ের নাম রেখেছে আরু, অর্ণি তার হৃদয় আর মেয়ে তার মোহিনী। এরাই হল তার হৃদমোহিনী। তাই মেয়ের নাম রেখেছে মোহ। আমাদের মোহ সোনা। সেদিন এক বৃষ্টিমাখা আষাঢ়ে রাত। মেয়ে ঘুম দিয়েছে খানিক আগে। আমিও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ধূসর ফোনে কার সাথে যেন কথা বলছিল, আমাকে অপেক্ষা করতে বলে সেই 1 ঘণ্টা যাবৎ এক বন্ধুর সাথে খেজুরে আলাপ বসিয়েছেন। আমি রাগে জর্জরিত হয়ে শুয়ে পড়লাম। কথাই বলবো না এই লোকের সাথে, বন্ধু যখন আছে তখন বউয়ের দরকার কি? অসহ্য। শুয়ে পড়ার মিনিট 5 পর ধূসর এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। বতার এক পা আমার উপর উঠিয়ে দিয়েছে। ওড়না ভেদ করে আমার পেটে তার হাত বিচরণ করছে। আমার রাগ ভাঙ্গাতে এসেছে। আমি ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে বলে উঠলাম, বন্ধুর সাথে গল্প করুন। এরকম করবেন না, আমি ঘুমাবো। এখন ঘুমানো যাবে না। ওফ, যান তো আপনি। ছাড়ুন আমায়। না, আমাকে আদর দাও। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? মেয়ে পাশে, তাও আপনি এসব নির্লজ্জ কথাবার্তা বলে যাচ্ছেন। ড্যাম ইট! আমি বুড়ো? এই মেয়ে, তুমি এটা কি বললে আমায়? নিজে কি? একটা চাশমিশ পেতনি। তোমার বাচ্চা তো ওই কিশমিশ সারাদিন ম্যাও ম্যাও করে আমার মাথা খায়। আমি মুখ ঘুরিয়ে রেগে বললাম, বাহ বাহ, ভালো তো। তো এই কিশমিশের মাটাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আদর পেতে চান কেন? বন্ধুকে গিয়ে বলুন আপনাকে আদর দিতে। ছাড়ুন আমায়। আর কখনো আসবেন না আরুনির কাছে, চলে যাচ্ছি। আমি উঠে যেতে নিলেই ধূসর আমার হাত দুটো বিছানায় মুড়ে ধরলেন। নির্লিপ্ততা ভঙ্গিতে বললেন, এত রাগ করে না কিশমিশের আম্মু। এই ধূসর মানবকে ছেড়ে কোথাও যাওয়া চলবে না। যাবই আমি। আচ্ছা সরি, আমি আর কখনো বন্ধুটন্ধুর সাথে কথা বলবো না, প্লিজ। সত্যি? 100% কিশমিশের আম্মু। আমি এবার হেসে ফেললাম। কিশমিশ বেচারার সাথে আপনার কিসের এত শত্রুতা? সে আমার বউয়ের হাতে খিমচি দিয়েছিল কেন? সে তো আপনার মেয়েও দেয়। তবুও কেন? উফেসবো বাদ দাও। আদর চাই আমার জীবনের দ্বিতীয় হৃদমোহিনীর মোহ করা আদর চাই। ব্যাস। কোনো কথা শেষ করার আগেই ধূসরমানব আমার ঠোঁটে দখলদারিত্ব শুরু করলেন। এক অজানা সুখে শিহরিত হতে লাগলাম। বৃষ্টিভেজা রাতে প্রেমের বর্ষণ। কারো হৃদয়ের হৃদমোহিনী হওয়া এত খুশির কেন? আহা, ভালোবাসা এত সুন্দর কেন? সমাপ্ত।